এই যে বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেটি শওকত ভাইয়া বললেন যে আসলে সরকারও একটা জায়গা থেকে আসলে মনে হচ্ছে যে একটু কনফিউজড। সেই জায়গায় যদি আমরা বলি আসলে জাতীয় নিরাপত্তা, এখনো পর্যন্ত নিরাপত্তা কিন্তু সবচেয়ে বড় 5 আগস্টের পরে আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেভাবে এখনও কাজে আসেনি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এই ঘোষণাটা দিল, রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন রকমের মতামত দিচ্ছে। একটা ডিভিশনও তৈরির একটা আমরা আভাসও পাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে অন্তর্বর্তী সরকার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা দূরত্ব, একটা নিরাপত্তা ঝুঁকিতে পড়ছিল। আপনি কি মনে করেন এই মুহূর্তে আসলে কি করা দরকার? ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি আলোচনার অবতারণা করার জন্য। দুই সহ আলোচক আপনারা যে সুন্দর আলোচনা করেছেন, আমার কথাগুলো এর একটি ব্যতিক্রমধর্মী কথা হবে। নিরাপত্তার কথা আপনি বলেছেন। এই প্রসঙ্গে প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ৭২-এর সংবিধান কারা প্রণয়ন করেছিলেন? ৭২-এর সংবিধান প্রণয়ন করেছিলেন যারা ১৯৭০ সালে পাকিস্তানের সংবিধানের অধীনে নির্বাচিত হয়েছিলেন। তার মানে বাংলাদেশের জনগণের লেজিটিমেসি তাদের ছিল না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এই সংবিধানটাকে ফেসিবাদ, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রতিপালিত একটি দল, তারা যখন যেভাবে ইচ্ছা এটাকে কাটাছেড়া করেছে। একটা দেহকে ছিঁড়ে টুকরা টুকরা করে সেলাই করা হয়েছে। ১৬ বার সংশোধন করা ১৬ বার হয়েছে এবং কোথায় মূল সিনেমা হলের একটা ছিল, মানে আদেশ দেওয়ার কথা ছিল, হ্যাঁ, মালিকানা নিয়ে সেখানে দুর্বৃত্ত বিচারকরা, যারা সন্ত্রাসীদের চেয়ে সন্ত্রাসী, বিচারকের নামে কলঙ্ক, এবং এই সাথে কিছু আইনজীবী দুর্বৃত্তরা সেখানে পুরো সংবিধানের কয়েকটা বাতিল করে দিল। জিয়াউর রহমান অবৈধ, স্বাধীনতা অবৈধ। জিয়াউর রহমান অবৈধ মানে স্বাধীনতা অবৈধ। সামরিক শাসন ওই সময় যদি না আসতো, দেশ তো ইন্ডিয়া দখল করে নিত, এটাও অবৈধ। এই যে একটা সংবিধান, সেটা যে আমি বলবো যে কিভাবে বলছে, ছুঁড়ে ফেলে দিতে বলছে। কোথায়? কবর দিতে। ভালো কথা বলেছো, কবর তো পবিত্র স্থান। আরো যে খারাপ কথা বলে নাই, এটা তো ভালো। কেন কারা বলেছে? বিপ্লবীরা বলেছে, যাদের বিপ্লবের রক্ত দিয়ে আজকে আমরা এখানে বসে আছি। সেই বিপ্লব যদি না করতো, বুড়ো সাহেব এখানে আসতে পারতেন না, আপনি আমাকে ডাকতে পারতেন না, শওকত ভাই ওখানে বসতে পারতো না, সুন্দর এই স্টুডিওতে আমরা কথা বলতে পারতাম না। বিগত 16টা বছরকে আমরা স্বাধীন ছিলাম। হাসিনা সংবিধানের কথা বলতো না। সংবিধানে কি লেখা আছে পশুর মতো মানুষকে গুলি করে হত্যা করা? সংবিধানে কি লেখা আছে আপনাকে আমাকে দিনের দুপুরে মা বোনের সামনে থেকে দূর করে নিয়ে পায়ে গুলি করে হত্যা করার, বুকে গুলি করা হত্যা করার? সংবিধান বলছে না, বারবার সংবিধানের কথা বলছে না, ছুঁড়ে ফেলার কথা বলেছে। ভালো বলেছে তারা। যদি কোনো রাজনীতিক বলে থাকেন, আমি বলবো তার রাজনীতিক জ্ঞানের একটু মনে হয় ঘাটতি আছে। তিনি জানেন না ৭২ সালের সংবিধানটা কিভাবে প্রণীত হয়েছিল এবং কতবার কাটাছেড়া হয়েছে। রাজনীতিবিদ হলেই একেবারে সব হয়ে যায় না, ধোয়া তুলসী পাতা হয়ে যায় না। এটা হলো এক। এখন আসে নিরাপত্তার ব্যাপারটা। আমাদের সামরিক বাহিনীতে আমরা যখন কোনো জায়গা দখল করে রাখি, সেই জায়গা বাধ্য হয়ে পরিত্যাগ করার আগে সেখানে বিভিন্ন জায়গায় মাইন লে করে থাকি আমরা। রাস্তায় মাইন, আপনার ঘরের ভিতরে বুবি ট্র্যাপ, যেখানে সেখানে বুবি ট্র্যাপ, যেখানে মানুষ হাত দিবে বুবি ট্র্যাপ, উপরে তাকাবে বুবি ট্র্যাপ, এই সমস্ত রেখে যাই। এই বিগত 16 বছরে দেশটা কি স্বাধীন ছিল? স্বাধীন ছিল না। এটা ইন্ডিয়া তার একটা পালিত দল দিয়ে এই দেশকে পরিচালনা করত। এটা যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, আমি আজকে এই অনুষ্ঠানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে কোনো বিচারক, যে কোনো বিচারপতি, যে কোনো আইনজ্ঞ সাথে আমি এটা লড়তে রাজি আছি, প্রকাশ্য দিবালোকে, নট কোর্টে। এই দেশ স্বাধীন ছিল না। এই 16 বছরে সর্বত্র তারা ভূমি ট্র্যাপ এবং মাইন লে করে গেছে। আপনি হাত দিবেন, আপনার দেহ উড়ে যাবে, আপনি পা দিবেন, এলাকা উড়ে যাবে। সেই জিনিসটাই এখন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। দুঃখজনক হলেও সত্য,
পৃথিবীর সমস্ত বিপ্লবের পেছনে একজন নেতা থাকেন। ইরানের বিপ্লব হয়েছে, আয়াতুল্লাহ খোমেনি পিছনে ছিলেন, শওকত ভাই, এবং তিনি বিপ্লবের পরে একেবারে তার কোম নগরীতে সেই ঘরের ভিতর আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে উনি পরামর্শ দিতেন, লাইমলাইটে আসেন নাই। ফিদেল কাস্ট্রো বিপ্লব হয়েছে, আপনার বিভিন্ন বিপ্লবগুলো দেখেন পৃথিবীতে, তাদের পিছনে একজন নেতা থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো হাসিনা নামক পশু, সে তো মানুষ না, আসলে পশুর চেয়ে খারাপ। যেখানে হাসিনা থাকে শয়তানও থাকে না, হাসিনার দলের লোক যেখানে থাকে সেখানে শয়তানও থাকে না, শয়তান মাফ করে চলে যায়। সে কোনো নেতাকেই রাখতে দেয় নেই, সমস্ত নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে বিনা অপরাধে। অস্বীকার করতে পারবেন বড়ুয়া সাহেব এখানে, উনি তো হাইকোর্টের, বিনা কারণে আজকে সুখরঞ্জন বালির আপনি যদি সেই স্টেটমেন্ট পড়েন, আজকে প্রত্যেকটা বিচারের যে এই যে বিচারপতি যিনি ছিলেন কি সিনহা, এসকে সিনহার বই যদি পড়েন, এটা কি বিচার হয়েছিল? তাহলে কিসের সংবিধান, কিসের রাষ্ট্র? আজকে এই দরিদ্র দেশ, গরিব দেশ, আজকে আমরা কোনো গরিব মানুষ, মেহনতি মানুষের কথা বলি না। আজকে সকালে যখন আমি একটু হাঁটতেছিলাম রাস্তায়, ছিন্ন বস্ত্রের মহিলারা এই বড় বড় ইট নিয়ে রাস্তার কাজ করছে। দেশ কি স্বাধীন হয়েছে? আপনি আমি হয়তো কোট শুট পরে আজকে এখানে কথা বলছি, আমরা কি তাদের কথা বলছি? আমরা বলছি না। আমাদের সমস্যাটা হলো এখানে আজকে বাংলাদেশের 50% মানুষ দারিদ্র্য সীমার নিচে। সমস্ত টাকা, সমস্ত অর্থ, সমস্ত ফরেন কারেন্সি এই হাসিনা তার ইন্ডিয়ার দোসরদের মাধ্যমে দেশ থেকে খালি করে নিয়ে গেছে। আজকে যে সরকার বসেছে, এই সরকারের উচিত ছিল প্রথমেই ডক্টর ইউনূসের মতো একটা বিজ্ঞ, অভিজ্ঞ, উচ্চশিক্ষিত, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব তার সভাসদ রাখা উচিত ছিল, যারা বিপ্লবের সাথে জড়িত ছিলেন এবং যারা দক্ষতা দেখাতে পারবেন, যারা দিনের মধ্যে 10টা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করার ক্যাপাসিটি রাখতে পারেন। সেই স্পিরিটেড লোক তার সংসদে নেই, তার উপদেষ্টা পরিষদে নাই। সেজন্য এই ব্যক্তি একটা বিপদে পড়ে গেছেন। তার উচিত ছিল এই বুবি ট্র্যাপ, এই মাইন্ড পরিষ্কার করা। আজকে আপনি আসল কথাটি আসেন নাই। সচিবালয় বাংলাদেশ তো বিক্রি করেছে আমলারা। এই আমলা শ্রেণীটা বাংলাদেশকে ধ্বংসের মূল কারণ। তারা প্রত্যেকেরই বেগম পাড়ায় বাড়ি আছে, এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি, নানা ধরনের আপনার বিলাসী জীবনযাপন। তারা একটা ম্যাজিস্ট্রেট হয়, তার ঘরের, তার অফিসের যে আপনি যদি ইন্টেরিয়র ডেকোরেশন দেখেন, একটা পুলিশের ওসির ইন্টেরিয়র ডেকোরেশন ছিলেন, ফকিনির বাচ্চা ওসি হয়েছে, ফকিনির বাচ্চা ম্যাজিস্ট্রেট হয়েছে, 5 আইলের শুটেড ভুটেড তার বিলাসবহুল জীবনযাপন শুরু হয়ে যায়। অথচ এই প্রশাসনটা নিয়ে যাওয়া উচিত ছিল মানুষের ধার দৌড়গোড়ায়। আমি কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। কেন কঠিন হচ্ছে? আমি বিপ্লবের একজন অংশীদার। এই হাসিনা আমার মতো অফিসারকে বিনা নোটিশে আধা ঘন্টার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। 30 বছরের চাকরিকে, 30 বছরের পরিশ্রমকে সম্পূর্ণরূপে সে একেবারে অবমূল্যায়ন করে সে বাড়িতে পাঠিয়েছে। এই জন্য কথাগুলো একটু উঁচু টোনে হয়। কেউ যদি বলেন যে কর্নেল সাহেব এত উত্তেজিত হয়ে গেছেন কেন, কর্নেল সাহেবের জায়গায় এসে দেখেন, কর্নেল সাহেব বিপ্লবী কর্নেল সাহেব। আমি সেই বিপ্লবের অংশীদার। আমাদের সেনানিবাসে মিছিল বের করেছিলাম আমি, এবং ঘোষণা দিয়েছিলাম 2রা আগস্ট সেই ফেসিবাদ হাসিনার বিরুদ্ধে, জেনে শুনে যে মৃত্যু আমার সামনে। সুতরাং আমাদের কথা একটু উচ্চ গলাই হবে।